সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতের মধ্যে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদেরকে আমি নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এই অধ্যায়ের এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের কি বাংলাদেশ। তোমাদেরকে আমি আগের ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো সেটা পড়িয়েছিলাম এবং আইসিটি এর পুনরূপ কি সেটা পড়েছিলাম। আজকে আমরা প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় পাঠ শেষে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান কতটুকু সেটা আমরা জানতে পারবো, বাংলাদেশে ই লার্নিংয়ের কতটা গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো এবং বাংলাদেশে ই গভর্নেন্সের প্রয়োজনীয়তা কতটুকু সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। আজকে আমরা এই জিনিসগুলো সম্পর্কে মোটামুটি ধারণা নিব। তাহলে প্রথমে আছে যে 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই 21 শতকে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের এই বিশ্বকে কতটা সমৃদ্ধশালী করেছে এবং তার প্রয়োজনীয়তা কতটুকু সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে সেটা পুরোপুরি পাল্টে গেছে। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্য নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে কি সাধারণ মানুষ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বলছে যে 21 শতকের সম্পদ হচ্ছে কি জ্ঞান, এবং এই জ্ঞানটা কারা আহরণ করবে? সাধারণ মানুষরা। তারা তাদের জ্ঞানটা দিয়ে এই পৃথিবীটিকে কীভাবে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের ধারপ্রান্তে নিয়ে যাবে সেটা এখানে কি বলা হয়েছে। তার কারণ শুধু মানুষই জ্ঞান অনুসরণ করতে পারে, জ্ঞান দান করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। একমাত্র মানুষই পারে কি করতে, তার জ্ঞানটাকে আহরণ করতে, সংরক্ষণ করতে এবং এটা একটি কাজে কি করতে পারে, ব্যবহার করতে পারে। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতে মানুষের চিন্তা ভাবনার জগৎকে কি করেছে, পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষ এখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে কি করেছে, প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা সবাই অনুভব করতে পারছি 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। 21 শতকে এসে আমরা আরও দুটি বিষয় শুরু করেছি। একটি হচ্ছে গ্লোবালাইজেশন, একটি হচ্ছে কি ইন্টারনালাইজেশন। অর্থাৎ গ্লোবালাইজেশন হচ্ছে কি বৈশ্বিক ব্যাপার এবং ইন্টারনালাইজেশন হচ্ছে কি আন্তর্জাতিকতা বিষয়। এই দুটি সম্পর্কে আমরা এখন জানবো যে এই দুইটি বিষয় ত্বরান্বিত হওয়ার পেছনে কারণটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই দুটি বিষয়ের যে একটি ত্বরান্বিত পাঠ রয়েছে সেটার মূলে রয়েছে কি আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। যে কোনো দেশের ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে। ব্যাপারটি বোঝার জন্য আমরা বাংলাদেশে একটি সুন্দর উদাহরণ দিয়ে বোঝাতে পারি। বলছে যে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু পুরো পৃথিবীটা জুড়ে বিভিন্ন দেশে কী করেছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা যে যেখানে আছে সে অংশটুকু কি আমাদের বাংলাদেশ। ব্যাপারটি বোঝার জন্য আমরা আমাদের ঠিক আছে, এক অর্থে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে। আবার বাংলাদেশের অধিবাসীরা হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে। আন্তর্জাতিকতা এখন এই নতুন পৃথিবীর অলিখিত কি নিয়ম, অর্থাৎ বাংলাদেশের মানুষ যখন তাদের দেশের সীমানা গণ্ডি পেরিয়ে অন্য দেশে চলে যাচ্ছে তখন সেটা কী হচ্ছে, বিশ্বায়ন হয়ে যাচ্ছে এবং সেখানকে তারা কী করছে, কাজও করতে পারছে এবং বিভিন্ন ধরনের কি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তারা উন্নত বিশ্বের সাথে কি তাল মিলিয়ে চলতে পারছে। আরেকটি জিনিস হচ্ছে যে আমরা জানি পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির অনুকম্পন উপর নির্ভর করতে হতো। মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। আমরা আগে দেখেছি যে মানুষ কী করতো, তারা বেঁচে থাকার জন্য প্রকৃতির উপর নির্ভর করে থাকতো, কিন্তু এখন তারা প্রকৃতির উপর কি নির্ভরশীল করে না। এখন তারা কী করছে, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে তারা অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। অষ্টাদশ থেকে 19 শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীতে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল একসময় তারাই পৃথিবীকে কী করছে, নিয়ন্ত্রণ করছিল। অর্থাৎ যারা শিল্প বিপ্লবে অংশগ্রহণ করেছিল তারাই কী করেছিল, এই পৃথিবীকে কী করছিল, নিয়ন্ত্রণ করেছিল। 21 শতকে যখন জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয় তখন আবার সেই একই ব্যাপার ঘটেছে। যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করে বিপ্লবে অংশ নেবে তারাই পৃথিবীতে কী করবে, মূল চালকের শক্তি হিসেবে উঠতে পারবে। এখন এই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য কিছু ব্যক্তি রয়েছে। আমরা এখন ওই ব্যক্তি সম্পর্কে কিছু জানব। তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানী, স্বপ্নদ্রষ্টা, প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান। তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার গণনার ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক বিকাশে বর্তমান আইসিটিকে মুঠোর মধ্যে নিয়ে এসেছে। অর্থাৎ এই তথ্য প্রযুক্তির পিছনে অনেক বিজ্ঞানীর অবদান রয়েছে, কারণ তাদের মাধ্যমেই আমরা কী করতে পারি, আজকে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করে বিভিন্ন কাজকর্ম করে উন্নতির দিকে কী করতে পারি, অগ্রসর হতে পারি। তারা হচ্ছে কি আধুনিক কম্পিউটারের বিকাশে বা প্রচলন শুরু হয় চার্লস বেবেজ 1791 থেকে 1871 নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদের হাতে।
অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। অর্থাৎ আধুনিক কম্পিউটারের জনক বলে আমরা কাকে চিনি? চার্লস বেবেজকে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন। 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস বেবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। দেখা যায় যে সেটি সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন। তাহলে তিনি প্রথমে কী করেছিলেন? একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীতে শিখে অ্যানালিটিক্যাল একটি ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। তবে গণনার কাজটি কীভাবে আমরা আরও কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা আডা লেভলেস। অর্থাৎ লর্ড বায়রনের কন্যা কি আডা লেভলেস যে চিন্তা ভাবনা করলেন যে এই গণনার কাজটি আরও কীভাবে দ্রুততম করা যায়। মায়ের কারণে আডা ছোটকাল থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী ওঠেন। 1833 সালে চার্লস বেবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস বেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন। অর্থাৎ যখন চার্লস বেবেজের সঙ্গে তার পরিচয় হয় তখন সে তার সাথে মিল করে কী করেন? এটা সম্পর্কে অ্যানালিটিক্যাল অর্থাৎ বিশ্লেষণ করেন কীভাবে এটাকে আরও ত্বরান্বিত করা যায়। 1842 সালে চার্লস বেবেজ তুরিন বিশ্ববিদ্যালয় থেকে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য রাখেন। অর্থাৎ তুরিন নামে একটি বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে সে কী করছে? 1842 সালে তার এই ইঞ্জিন সম্পর্কে কী করছেন? বক্তব্য প্রদান করেন। সেজন্য আডা লেভলেস চার্লস বেবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজে ধারাটির দাব অনুসারে ক্রমাগত করেন। তার মৃত্যুর 100 বছর পর 1953 সালে সেই নোটও আবার প্রকাশ করলে বিজ্ঞানীরা বুঝতে পারেন আডা লেভলেস অ্যালগরিদমের প্রোগ্রামিং ধারণাটি প্রকাশ করেছিলেন। অর্থাৎ এই অ্যালগরিদমের প্রকাশ করেছিলেন কি? আডা লেভলেস। এখন আমরা আরেকজন বিজ্ঞানী সম্পর্কে জানবো, বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। বিজ্ঞানী জেমস ক্লার্ক কি? ম্যাক্সওয়েল। তো তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন। তড়িৎ চুম্বক বলের ধারণা বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করে। অর্থাৎ বিনা তারে অর্থাৎ কোনো তারবিহীন ছাড়া যে বার্তাটা প্রেরণ করেন সেটাকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আমরা আরেকজন বাঙালি বিজ্ঞানী সম্পর্কে জানবো, বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তিনি প্রথমে কী করেন? এক স্থান থেকে অন্য স্থানে বিনা তারে সংবাদ পৌঁছানোর জন্য সে আবিষ্কার করেন কি? বার্তা প্রেরণের জন্য সফল হন কে? বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। সেটা কত সালে? 1895 সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করতে সক্ষম হন, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পায়নি। বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী গুগলিয়ের্মি মার্কনি। অর্থাৎ এই বেতার তরঙ্গ যখন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সে স্বীকৃতি পাননি, তখন ইতালির একজন বিজ্ঞানী ছিলেন গুগলিয়ের্মি মার্কনি, তিনি এটাকে সহায়তা করেছিলেন এবং তার সেটা কী পেয়েছিল? আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছিল। এখানে এই তথ্য প্রযুক্তির পেছনে অনেক ব্যক্তিবর্গের কারণ রয়েছে, তোমরা এগুলো পড়ে নিবা, কারণ এগুলো বোঝার কিছু নেই। শুধু এখানে আমরা এখন আরেকটি জিনিস পড়বো, সেটা হচ্ছে কি যে ই-লার্নিং ও বাংলাদেশ। বর্তমানে ই-লার্নিং যার গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখেছি যে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। আমরা সময় কী করেছিলাম যে বাংলাদেশ সরকার ই-লার্নিংয়ের ব্যবস্থার মাধ্যমে আমাদের যে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করেছিলেন। আমরা এখন সেটা সম্পর্কে জানবো আসলে ই-লার্নিং কী। ই-লার্নিং শব্দটি হচ্ছে এর কথাটি হচ্ছে যে ইলেকট্রনিক লার্নিং, কথাটির সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছে কি? সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ এটা বলতে আমরা পাঠদান করার জন্য সিডিরম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক, এই সমস্ত জিনিসগুলিকে কী করে থাকি? আমরা বুঝে থাকি। অর্থাৎ ই-লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ, এবং এটা বলতে আমরা পাঠদান করার জন্য সিডিরম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে কী করে বুঝিয়ে থাকি। মনে রাখতে হবে ই-লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতি পাঠদানের বিকল্প নয়, এটা সনাতন পদ্ধতির কি? পরিপূরক। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, শ্রেণীকক্ষে বিজ্ঞানের একটি বিষয় পড়ানোর সময় অনেক কিছু হয়তো হাতে কলমে দেখানো সম্ভব নয়, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি। শ্রেণীকক্ষে পাঠ দিতে দিতে শিক্ষক ইচ্ছে করলে মাল্টিমিডিয়ার সাহায্য নিতে আরও সুন্দর বিষয়টি দৃশ্যমান উপভোগ করতে পারে, সেটিকে ইন্টারেক্টিভ হতে পারে। যেমন আমরা যখন ক্লাসে করাই তখন কিন্তু বাস্তবপক্ষে ক্লাস শ্রেণীকক্ষে যখন সরাসরি ক্লাস করে তখন কিন্তু বাস্তব অনেক কিছু দেখানোর সম্ভাবনা থাকে না, কিন্তু ই-লার্নিং ব্যবস্থার মাধ্যমে যখন কোনো কিছু উদাহরণ দেওয়া হয় থাকে বিজ্ঞানের বিভিন্ন জিনিসগুলো যেগুলো রয়েছে আমরা উদাহরণ দিতে পারি না, এই মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে যখন আমরা ক্লাস করাবো তখন কিন্তু সেটা বাস্তবে হাতে কলমে আমরা ছাত্র থেকে শিখে দিতে পারি। অথবা একজন ছাত্র কোনো একটি বিষয় বুঝতে পারছে না, এখন সে ইউটিউবে প্রবেশ করলেই বিভিন্ন স্যারের ক্লাস দেখতে পাচ্ছে। কীভাবে দেখতে পাচ্ছে? সেটা ই-লার্নিংয়ের ব্যবস্থার মাধ্যমে কী করতে পারছে? দেখতে পারছে। ভিডিওগুলো সে আপলোড করতে পারছে, নিজে ক্লাস করে আপলোড করতে পারছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলতেছে ওগুলো সে কী করতে পারছে? দেখতে পারছে। এভাবে একজন ছাত্র কী করতে পারছে? উপকৃত করতে পারছে। আমরা সবাই জানি বাংলাদেশের জনগোষ্ঠী বিশাল, সে কারণে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কি? বিশাল। নানা ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের স্কুলগুলিতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। এটি একটি সত্যি কথা। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের কি দক্ষ শিক্ষকের কি শিক্ষকের অভাব রয়েছে। লেখাপড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বলতে গেলেই নেই। ল্যাবরেটরি অপ্রতুল, ফলে হাতে কলমে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করার সুযোগও খুব কম থাকে। এই সমস্যাগুলো আমাদের সমাধানের জন্য ই-লার্নিং অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে।
এ কথা অনেক সত্যি যে আমাদের সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে চিহ্নিত করার জন্য আমরা কি ইলার্নিংয়ের উপর সহায়তা নির্ভরশীল হতে পারি, এবং বর্তমানে আমরা সেটার উপর হয়েছি এবং অনেক ক্ষেত্রে আমরা কি সফলতা অর্জন করেছি। দক্ষ একজন শিক্ষকের পাঠদান ভিডিও করে নিয়ে সেটি অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে। যেমন একজন দক্ষ শিক্ষক ক্লাস করাচ্ছেন, সেটা আমরা কী করে ভিডিও করে নিয়ে অসংখ্য ছাত্রছাত্রী কী করতে পারে সেটা দেখতে পারে এবং দেখে সে জ্ঞান আহরণ করতে পারে। একটি নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য অনেক ধরনের সহায়তা প্রক্রিয়া ছাত্রছাত্রীকে দেওয়া যেতে পারে। একজন শিক্ষক চাইলে নিজেই তার পাঠদানের সহায়তা করার জন্য প্রয়োজনীয় বিষয় তৈরি করতে পারেন এবং সেটি বারবার ব্যবহার করতে পারেন। বাংলাদেশের অনেক শিক্ষকই এটি ব্যবহার করেছেন। সারা পৃথিবীতে ইলার্নিংয়ের জন্য নানা উপকরণ তৈরি হতে শুরু করেছে। পৃথিবীতে বড় বড় অনেক বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে। যেমন পৃথিবীতে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে যেখানে অনলাইনে কোর্স কী করছে উন্মুক্ত করে দিয়েছে, সেখানে অনলাইনে অনেক ক্লাস চালানো হচ্ছে। সেই ক্লাসগুলো বিভিন্ন মাধ্যমে ছাত্রছাত্রীরা দেখে উপকৃত হচ্ছে। এছাড়া হচ্ছে ই গভর্নেন্স মানে সুশাসনের জন্য গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য দরকার স্বচ্ছ এবং জবাবদিহিতার ব্যবস্থা। ডিজিটাল ব্যবস্থা প্রচলনের ফলে সরকারি ব্যবস্থাগুলিকে আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি সরকারি ব্যবস্থার সময় স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এর ফলে নাগরিকরা হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে। অর্থাৎ ই গভর্নেন্সের মাধ্যমে নাগরিকরা আগে যেভাবে হয়রানি হতো এখন কিন্তু সেভাবে হয়রানি হচ্ছে না। তারা এই ই গভর্নেন্সের মাধ্যমে বিভিন্ন তাদের যে কাজকর্মগুলো আছে সেগুলো করে কী করতে পারে, সফলতা অর্জন করতে পারে। এরপরে আছে যে ই সার্ভিস মানে ইলেকট্রনিক সার্ভিস। সরকারি এবং বেসরকারি অনেক সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে অর্থাৎ সময় সময় যে জনগণকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এই সেবা হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত কিংবা কোনো জমির দলিলের নকল সহ। অর্থাৎ বর্তমানে আমরা ই সার্ভিসটা দেখতে পাচ্ছি যে কি আগে কিন্তু যখন সার্ভিস করা হতো তখন তারা এই মাঠ পর্যায়ে গিয়ে মানে গন্তব্যস্থানে পৌঁছে তারা সাহায্য করতো, কিন্তু এখন আর সেটা করা হচ্ছে না। তখন এখন তারা কী করতেছে, ঘরে বসে সে তার সার্ভিসটা কী করছে উপভোগ করতে পারছে। ই4জি দেশের প্রথম দিককার এই সেবাসমূহের একটি দেশের 15টি চিনিকলের সকল আখ চাষি এখন SMS এর মাধ্যমে 4G তথ্য পাচ্ছে। 4G হচ্ছে চিনিকলের কখন আখ সরবরাহ করতে হবে এবং তা অতদিন আখ চাষিদের একটি অনুমতিপত্র। অর্থাৎ আগে কিন্তু এইটার ব্যবস্থা ছিল না, বর্তমানে এই ই4জি একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা দাঁড়িয়েছে। আমাদের যারা আখের চাষ করে থাকেন, ব্যবসায়ী আছেন, তারা ওই ই4জির মাধ্যমে তথ্য পেয়ে থাকেন এবং কখন সেটা সংরক্ষণ করতে হবে, কখন সরবরাহ করতে হবে, কখন ক্রেতাদেরকে পাঠাতে হবে সেটা তারা এখন SMS করে দিলে কি পেয়ে যাচ্ছে এবং এটার মাধ্যমে তারা কী করছে উপকৃত হচ্ছে। ইলেকট্রনিক মানি ট্রান্সফার বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য স্থানে কী করতে পারে, মুহূর্তের মধ্যে টাকা কী করতে পারে পৌঁছে দিতে পারে এবং খুব কমই খরচে 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত কী হয়ে যায় পাঠানো যায়। দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা ব্যবস্থা এখন পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখন আগের আর দিন নেই যে টাকা পাঠানোর জন্য অনেক দিন লেট করতে হয়। এখন যদি আমরা মুহূর্তের মধ্যেই টাকা পাঠাই তাহলে 1 সেকেন্ডের মধ্যে টাকা পৌঁছে যেতে পারে এবং এটা হচ্ছে কি মানুষের জন্য একটি সেবামূলক অনেক ব্যবস্থা। আরেকটি টপিক হচ্ছে যে স্বাস্থ্যসেবা। বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা দেওয়া হয়ে থাকে এবং সেখানে প্রতিটি সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোন রয়েছে এবং তারা মোবাইলের মাধ্যমে জনগণকে কী করে সেবা করে থাকে এবং অনলাইনের মাধ্যমে তারা সেটা ফোন করে তারা জনগণকে কী করে দিতে সেবাটা পৌঁছে দিতে পারে এবং যে কোনো ধরনের তারা সমস্যা হোক তারা এই অনলাইনের মাধ্যমে ব্যবস্থা নিতে পারে। এছাড়া রেলওয়ের টিকিট এবং মোবাইল টিকিটিং বাংলাদেশে এখন আগে কিন্তু যখন তারা রেলওয়ে ভ্রমণ করতো তখন তারা কিন্তু তারা ওই টিকিট কাউন্টারে গিয়ে পায়ে হেঁটে টিকিট কাউন্টারে গিয়ে কিন্তু তারা কী করতো রেল টিকিট সংগ্রহ করতো, কিন্তু বর্তমানে এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে তারা এখন ঘরে বসেই SMS এর মাধ্যমে তারা কী করতে পারে রেলওয়ের টিকিট সংগ্রহ করে আগে থেকে বুকিং করে নিতে পারে। আজকে মোটামুটি আমরা অনেক কিছুই আলোচনা করলাম। বাকি যে টপিকসটা আছে এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। অর্থাৎ আজকে যতটুকু আলোচনা করলাম বাংলাদেশের প্রথমত তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কী, সেটা কোথায় থেকে এসেছে এবং এর মিনিংটা কী এবং বাংলাদেশে অর্থাৎ এই তথ্য যোগাযোগ প্রযুক্তি কোন কোন বিজ্ঞানীর অবদান ছিল সেটাও এখানে আলোচনা করা হলো এবং কোন কোন ক্ষেত্রে সেটা ব্যবহার করা হলো আমরা এগুলো আজকে পড়লাম। তোমরা বাসায় বসে কী করবা, এই বইটা রিডিং 3 থেকে 4 বার রিডিং ভালো করে পড়বা, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কোন কোন জিনিসগুলো সম্পর্কে বলা হয়েছে এবং তুমি নোটবুক টিকের জন্য অনেক ভালো করতে পারবো। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবে।